যখন রাজনৈতিক সদিচ্ছাই পাশে রবে তখনই তো দুর্নীতি দমন হবে। আজ ফিউচার পালস অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিতর্কের মহামঞ্চে মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী, যারা আজকে আমার বিতর্ক শুনছেন, বিতর্কী বন্ধুরা, আর সমাজের রঞ্জে রঞ্জে বিশ্ব বাষ্পের মতো ছড়িয়ে থাকা সর্বগ্রাসী দুর্নীতির ভয়াল কালো থাবায় বিপন্ন সমাজ ব্যবস্থা। এই সর্বনাশা সামাজিক ব্যাধির মরণ ছবলে বর্তমান সমাজ আজ জর্জরিত। আজ রাষ্ট্রীয় শাসন থেকে শুরু করে এদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সবেতেই দুর্নীতি। ঠিক তখনই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করতে পারে। বিষয়টির দিকে লক্ষ্য করা যায়, দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করতে পারে। এখানে কয়েকটি বিষয় সুস্পষ্টভাবে সংজ্ঞানের দাবি রাখে। প্রথমত, রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা বলতে বোঝাচ্ছি কেন্দ্রীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সকল রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্তি সদিচ্ছা এবং ইতিবাচক পদক্ষেপকে। এরপরে সদিচ্ছায় প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি বিদ্যমান সকল শক্তির মধ্যে রাজনৈতিক সদিচ্ছাই প্রধান শক্তি। এরপরে যেন দুর্নীতি নিয়ে না বললেই নয়, হ্যাঁ মাননীয় মহোদয়, চলে এসে সেই যার কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে, হুমকির সম্মুখীন করছে জাতির অস্তিত্বকে। দুর্নীতি সহজ ভাষায় বলতে গেলে নীতি বহির্ভূত সকল কিছুই দুর্নীতি। একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে সময় মতো উপস্থিত হতে পারেন না, কিংবা ঋণ নিয়ে বেমানুম হজম করে ফেলা, ঘুষ নেওয়া দুর্নীতি। অর্থাৎ এই দুর্নীতি আজ শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, এই দুর্নীতি আজ ছড়িয়ে গেছে জাতির সকল স্তরে স্তরে। আপনি মডেল লক্ষ্য করুন, আজ আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে দেখা হয় কে দুর্নীতি করছে। তাই তো আমরা শুধু বারবার বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক করে যাচ্ছি, দুর্নীতির আর দমন হচ্ছে না। লক্ষ্য করুন, যখন আমাদের সমাজে দেখা হবে কে দুর্নীতি করছে, কিভাবে দুর্নীতি করছে, ততদিন এই দুর্নীতি দমন হবার নয়। লক্ষ্য করুন, আমি একজন স্কুল পড়ুয়া সচেতন শিক্ষার্থী, আমার মতো হাজারো সচেতন শিক্ষার্থী বাংলাদেশে আছে। আজ থেকে 7-8 বছর পর যখন আমরা কর্মক্ষেত্রে চাকরিরত হব, আমাদের যখন বলা হবে সই করতে এবং অপর হাতে সই না করলে ঘুষ খুনের মতো ভয়ভীতি প্রদর্শন করা হবে, তখন আমাকে চিন্তা করতে হবে আমার পরিবারের কথা, চিন্তা করতে হবে আমার সংসারের কথা, চিন্তা করতে হবে আমার সেই বৃদ্ধ পিতামাতার কথা, যাদের প্রত্যেক দিনের ওষুধ দিয়ে আমাকে বাড়িতে ফিরতে হয়। এই ক্ষেত্রে কিন্তু মাননীয় মডারেটর সচেতনতা কখনোই দুর্নীতিকে দমন করতে পারছে না। এরপর এমন কিছু উদাহরণ দেখা যাক যেখানে রাজনৈতিক সদিচ্ছার বলে দুর্নীতি দমন হয়েছে। 2004 সালে জর্জিয়ার সাঁতার বিপ্লবের পর মিখাইল সাকারভিলি সেখানে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ বিভাগ থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলেন। এই ক্ষেত্রে কিন্তু একমাত্র রাজনৈতিক সদিচ্ছার কারণেই সেই দুর্নীতিকে দমন করা গিয়েছিল। মাননীয় মহাদেশ্বর লক্ষ্য করুন, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি তথ্য মতে 2022 সালে বাংলাদেশিতে জমানো অর্থের পরিমাণ 8,275 কোটি টাকা। এখন মাননীয় মডারেটর একজন ব্যক্তি কি তার সচেতনতা, নীতি নৈতিকতা, পারিবারিক অনুশাসন দিয়ে ফিরিয়ে আনতে পারবে সেই অর্থকে? কখনোই পারবে না। এই দুর্নীতির লাগাম টানতে একমাত্র প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছাই। লক্ষ্য করুন, 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির কথা, সেখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের শেয়ার বাজার আজ চলে গেছে মালয়েশিয়াদের হাতে। এখন আমরা সেই তথ্যকে প্রকাশ করতে পারছি না। কেন পারছি না? তথ্য প্রকাশের দায়িত্ব কার? গণমাধ্যমের। গণমাধ্যম যেহেতু প্রভাবিত হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার দ্বারা, অর্থাৎ আমরা আজ বলতে পারি প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক সেই দুর্নীতি দমন করতে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা পালন করতে পারে। লক্ষ্য করুন, কোভিড-19 ভয়াল কালকাশে যখন সারা বিশ্বে মৃত্যুর হাহাকার, সে হাহাকারে দাঁড়িয়েও বাংলাদেশের মানুষ যদি কিছু হয় না, স্বাস্থ্য খাতে দুর্নীতি করে স্বাস্থ্য খাতকে ভেঙে দিতে চেয়েছিল। বলছিলাম 20 আগস্ট 2020-এর কথা, যেখানে করোনায় ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় যে চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফকে গ্রেফতার করা হয়েছিল। লক্ষ্য করুন, এখানে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকতো তাকে কিন্তু গ্রেফতার করা যেত না, আমরা কিন্তু জানতে পারতাম না সেই দুর্নীতির কথা। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় একমাত্র রাজনৈতিক সদিচ্ছা, আর রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিকে দমন করতে। ধন্যবাদ মাননীয় মহোদয়। দুর্নীতি কি? দুর্নীতি হচ্ছে মানুষের নীতির বিরুদ্ধে অনুশীলন। বৃহৎ পরিসরে বলা যায় দুর্নীতি হলো দার্শনিক, ধর্মতাত্ত্বিক, নৈতিক দৃষ্টিকোণ থেকে আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক অসাধুতা। অন্যভাবে বলা যায় বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্তই হচ্ছে দুর্নীতি। মাননীয় মডারেটর, প্রথমে আমি বিষয়টিকে একটু উদাহরণের মাধ্যমে তুলে ধরি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবার একই সুরে বলে গেলেন যে রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিকে শেষ করে দিতে। কিন্তু আমরা একটু লক্ষ্য করি, যেখানে বাংলাদেশের প্রতিটি জনগণ রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা একটু লক্ষ্য করি বাংলাদেশের জনগণ 17 কোটি। এখানে 17 কোটি মানুষের ভোট দ্বারাই কিন্তু কাউন্সিল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এবং উপজেলা এবং মাধ্যমিক
এবং জেলা পর্যায়ে সংসদ নির্বাচিত হয় এবং সেই সংসদ নির্বাচিত সরকারই কিন্তু দেশকে পরিচালিত করে। তাহলে বৃহৎ পরিসরে বলা যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই রাজনীতি সঙ্গে যুক্ত হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের মূল ভূমিকা পালন করতে পারে এই রাজনৈতিক সদিচ্ছাকে মাধ্যমে দুর্নীতিকে ধ্বংস করে দিতে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি একটা উদাহরণ তুলে ধরি। একটি ওষুধ দিয়ে যেমন সব ধরনের চিকিৎসা করা সম্ভব নয়, তাই কেবল রাজনৈতিক সদিচ্ছা দ্বারা কখনোই দুর্নীতিকে দমন করা সম্ভব নয়। আমরা একটু লক্ষ্য করি আরেকটা উদাহরণের মাধ্যমে, যে বাবা আজকে তার শিশুর জন্মের জন্য যে কাগজটি, অর্থাৎ তার জন্ম নিবন্ধন কার্ড তৈরির জন্য চেয়ারের অর্থাৎ টেবিলের নিচ দিয়ে টাকা দেয় মিষ্টি খাওয়ার জন্য, সেখানে কিভাবে রাজনৈতিক সদিচ্ছায় পারে দুর্নীতিকে দমন করে দিতে, অর্থাৎ প্রত্যেকটি মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যভাবে আমি আরেকটি কথা তুলে ধরি, দুর্নীতির ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরি, যে বাবা ট্রাফিক আইন সিগন্যাল লঙ্ঘন করতেছে তার শিশুর সামনে, সে কি শিখবে আগামীতে তো সে এটাই শিখবে যে দুর্নীতি কিভাবে করতে হয়। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এটাই, যে জনগণের প্রত্যেকের মাঝে থাকতে হবে নৈতিক শিক্ষা, অর্থাৎ তাদের মাধ্যমে থাকতে হবে দৃঢ় মনোবল, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যেন সে লড়তে পারে। আমরা ফ্যাসিস্ট সরকারের কথা বলতে পারি, বিগত 15 বছরে দুর্নীতির কি কোনো শাস্তি প্রদান করা হয়েছে? হয়নি। তার কারণে আজকে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অন্যথায় আমরা একটু লক্ষ্য করি বেনজির আহমেদের কথা, তার দুর্নীতির কথা এতই বেশি যে আমি যদি আজকে সেটা প্রবন্ধ রচনা করি, সেই প্রবন্ধ রচনা করাও হয়তো বা সম্ভব হবে না। অন্যথায় দুর্নীতির আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের অনৈতিক শিক্ষা, অর্থাৎ মানুষের মধ্যে যে চাওয়া এবং তার মধ্যে শিক্ষার অভাব। অর্থাৎ একটি বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাকে সঠিকভাবে শিক্ষা প্রদান করা হয়, নৈতিক শিক্ষা প্রদান করা হয়, তাহলে কখনোই সে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে না। আমরা একটু লক্ষ্য করি শুধু সরকারি বিদ্যালয়ের কথা, যেখানে টাকার বিনিময়ে অন্য শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হয়, পরীক্ষা ছাড়া কিভাবে ভর্তি নেওয়া হয়? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। আরেকটি প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে, যে বিভিন্ন প্রতিষ্ঠানে দিনে দুপুরে দুর্নীতি হচ্ছে, সেখানে রাজনৈতিক সদিচ্ছায় কিভাবে দুর্নীতিকে মুক্ত করতে পারে বিষয়টা দিয়ে। আরেকটি বিষয় মাননীয় প্রতিপক্ষ, দুর্নীতির ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের দুর্নীতির সূত্রপাত কোথায়। আমরা যদি একটু বৃহৎ পরিসরে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে শ্রেণীমূল থেকে একবারে উপরের পর্যায়ে সবখানে দুর্নীতি হচ্ছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি একজন রিকশাওয়ালার কথা, আপনি একজন রিকশাওয়ালাকে টাকার বিনিময়ে দুর্নীতির সঙ্গে যুক্ত করতেই পারেন, অর্থাৎ টাকার বিনিময়ে সে এমন একটি মালামাল বহন করতে পারে যা দুর্নীতির সঙ্গে সামঞ্জস্যভাবে যুক্ত। অর্থাৎ আমি বলতে যাচ্ছি অস্ত্র পাচার এই ধরনের সামঞ্জস্যপূর্ণ কাজে। ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে। মডারেটর, ছোট্ট একটি প্রশ্ন করি আপনাকে। ধরুন আপনার সন্তান সৎ থাকার পরও ঘুষ দিতে না পারার কারণে আপনার সন্তানের চাকরি হলো না, এখন আপনি কি বলবেন আপনার সন্তানকে? এটাই বাস্তবতা, নাকি বলবেন যে একদিনের ব্যবস্থাকে বদলাতে হবে? হ্যাঁ মাননীয় মডারেটর, এই বদলানোর ব্যবস্থার যে মুখ্য উপাদান রয়েছে তা হলো রাজনৈতিক সদিচ্ছা। আইন কমিটি থাকতেই পারে, তবে নেতৃত্ব যদি না চায় তবে কোনো কিছুই সম্ভব নয়। মাননীয় মডারেটর, ধরুন আপনার বাসায় আগুন লাগলো, এখন আপনার যথারীতি ফায়ার সার্ভিসকে কল করা হলো, ফায়ার সার্ভিস এলো এবং আগুন নিবানোর ব্যবস্থাও করা হলো, কিন্তু কেউ ইচ্ছে করে পানিটি ছেড়ে দিচ্ছে না, তাহলে কি হবে? অবশ্যই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে আপনার শখের বাড়িটি। ঠিক তেমনই এটি ঘটে একটি দেশের ক্ষেত্রে। দুর্নীতি দমনে যদি রাজনৈতিক সদিচ্ছাই না থাকে, তবে দুর্নীতি দমন হবেই বা কিভাবে? দুর্নীতি যেন আজ আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে একদম ক্যান্সারের মতো। আর আমরা দেখি আইন আছে, নীতি আছে, দুর্নীতি দমন কমিশনও আছে, তবুও দুর্নীতি শিকড় গেঁথে আছে সমাজের প্রতিটি স্তরে। আপনি কি জানেন, যদি চালকের সদিচ্ছা না থাকে, শাসক যদি নিজেই হন দুর্নীতিগ্রস্ত, তবে শাস্তি দিবেই বাকি। বিভিন্ন দেশের উদাহরণে তা আমরা দেখতে পাই, তবে ভিন্ন দেশ কেন? প্রথমে একবার লক্ষ্য করি বাংলাদেশি। পাশের ভবনে ব্যাগ ভর্তি 80 লাখ টাকা ফেলে দিয়েও পার পেয়ে না চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিক। হ্যাঁ, বলছিলাম এতক্ষণ 29শে জুলাই 2019 সালে দৈনিক ইত্তেফাকের সংবাদ পত্রিকায় প্রকাশ পাওয়া শিরোনামের কথা। 29শে জুলাই 2019 সালে ঢাকার গ্রিন রোডে বাসায় প্রিজন পার্থ গোপাল বণিক ঢাকার গ্রিন রোডে বাসায় দুদক কর্মকর্তারা অভিযান চালায়। এই সময় স্ত্রী এবং সন্তানকে ঘরে রেখে তিনি দুদক কর্মকর্তাদের বাইরে দাঁড় করিয়ে রাখেন এবং সেই সুযোগেই তিনি ব্যাগ ভর্তি 80 লাখ টাকা পাশে ভবনে ফেলে দেন। মানে মডারেটর, লক্ষ্য করুন, এখানে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকতো, তাহলে কি আমাদের সামনে এই দুর্নীতি সম্পর্কে তথ্য আসতো? আমরা কি কখনো জানতে পারতাম তার এই দুর্নীতির কথা? তিনি তো তার
প্রভাবশালিতার কারণে তিনি তো এই দুর্নীতিটা ঢেকে ফেলতেই পারতো। তবুও আমরা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার কারণে তার এই দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছি। মানে মডারেটর, মনে আছে রুয়ান্ডার কথা? 1994 সালে গণহত্যার পরে কি বিশ্রী এক অবস্থা হয়েছিল। ঠিক সেই সময় সেখানকার রাষ্ট্রপতি পল কাগামের নেতৃত্বে দুর্নীতি দমন সম্ভব হয়েছে এবং ধীরে ধীরে তা আফ্রিকার এক দুর্নীতিগ্রস্ত দেশে থেকে উঠে এসেছে। ঘুষের ন্যায় সত্য পরে মরে, বিচার হয় দেরিতে, অপরাধ সব সরে। আইন থাকে নিঃশব্দ, নীতি থাকে ঘুমায়, যদি শাসকের মনে সদিচ্ছায় না জন্মায়। দুর্নীতি তখনই বাড়ে যখন দেশের শীর্ষস্থানে থাকা, নেতৃত্বে থাকা মানুষগুলো চোখ বন্ধ করে, কান বন্ধ করে শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখে। ঠিক যেমন দক্ষিণ সুদান, সোমালিয়া, ভেনেজুয়েলা, সিরিয়া, ইয়েমেন, গিনি সহ আরো নানান দেশ। আজ আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বক্তব্য শুনে এমন মনে হচ্ছে যেন তারা গবেষণা নয়, তারা লালন ফকিরের দোয়া নিয়ে এখানে এসেছেন। প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনাদের বক্তব্যে লজিক খুঁজতে গিয়ে আমার লজিকে বলে হচ্ছে ভাই আমাকে ছাড়া। মানে মডারেটর, আমরা কি একবার বর্তমান বাংলাদেশকে দেখেছি? বর্তমান বাংলাদেশে কিভাবে ডক্টর ইউনূস খুব সুন্দরভাবে দুর্নীতি দমন করছে, খুব সহজেই হাজারো দুর্নীতিবাজরা শাস্তি পাচ্ছে। শুধুমাত্র তাই নয়, মানে মডারেটর মনে করুন একটি বাড়ি, তার সেই বাড়িটি যদি প্রত্যেকটি দরজায় বন্ধ থাকে তাহলে সেখানে চুরির আশঙ্কা কিন্তু কমে যায়। তবে সেই বাড়িরই যদি একটি দরজা খুলে থাকে তবে সেই বাড়িতে চুরির আশঙ্কাও বেড়ে যায়। ঠিক তেমনই একটি দেশে যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে তখন যেমন দুর্নীতি দমনও সম্ভব হয়, ঠিক তেমন রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তখন দুর্নীতি যেন শেখরে উঠে যায়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজ বলছে ম্যাজিক, আমরা বলছি মেথড। তারা চাইছে বিশ্বাস, আমরা চাইছি প্রমাণ। পার্থক্য শুধু এখানেই। এত সাথে লজিকের পরও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যদি শুধুমাত্র ম্যাজিকে বিশ্বাসী হন তবে আজ আমাকে বলতেই হয় হাড়ের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তা আমি জোর গলা আছে এটাই বলে যেতে চাই যে দুর্নীতি দমনে রাজনীতির সদস্য মুখ্য ভূমিকা পালন করে। আজ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এর বিপক্ষে অবস্থান করছি, কারণ দুর্নীতি দমন আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ তিনি বলছিলেন যে দুদক একটি স্বাধীন সংগঠন, কিন্তু তিনি বলেন নাই যে দুদক যেখানে 31,000 কোটি টাকা কিভাবে বাইরের দেশে পাচার হবে তার কথা কিন্তু তিনি উল্লেখ করেননি। তাহলে কি এই দুদক এতদিন কোথায় ছিল যখন বিগত সরকার এই ফ্যাসিবাদী দুর্নীতির সাথে জর্জরিত ছিল? আমি আবারও বলতে চাই, একজন নেতার পক্ষে কখনোই দুর্নীতি দমন করা সম্ভব নয় যখন একটি পুরো জাতি দুর্নীতি করতে থাকবে। আমার মূল কথা হচ্ছে দুর্নীতি দমন করতে হলে অবশ্যই প্রতিটি জনগণকে সচেতন থাকতে হবে। জনগণই হচ্ছে এখানে মুখ্য বিষয়। জনগণ যদি চায় একটি দেশ থেকে দুর্নীতি দমন করবে অবশ্যই সেটি দমন করা সম্ভব। হ্যাঁ, একজন রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বন্ধুরা যদি একজন শিক্ষক প্রশ্ন ফাঁস করেন কিংবা একজন ডাক্তার যদি টাকা নিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করে অপারেশন করেন তাহলে সেখানে কি দুর্নীতি হয় না? রাজনীতি আসবে যাবে কিন্তু সমাজ ও প্রতিষ্ঠান রয়ে যাবে চিরকাল। সমাজ ও প্রতিষ্ঠান রয়ে যাবে চিরকাল। আমরা যদি কেবল রাজনৈতিক সদিচ্ছার কথা বলি তাহলে কিন্তু সেটার মাধ্যমে আমাদের দুর্নীতি দমন করা সম্ভব নয়। দেখুন, দক্ষিণ আমেরিকার কিছু দেশ দুর্নীতির বিরুদ্ধে কথার ফুলঝুরি ঝরাচ্ছে, কিন্তু তারা কাজে কিছু করে দেখাতে পারছে না। তাদের দেশে ছিল না শাসন, ছিল না বিচারে ছিল পক্ষপাতদুষ্ট। তাদের ফলাফল কি ছিল? ফলাফল ছিল খুবই খারাপ। আবার আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো দেখেন সেখানে রাজনীতি এসেছে সুশাসনের পেছনে, কিন্তু জনগণ, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সবই তারা দুর্নীতিকে না বলেছে। বন্ধুরা, একটি উদাহরণ হিসেবে বলা যায় একটি সুন্দর ভবন তৈরি করতে যেমন একটি স্থাপত্য প্রয়োজন এবং তার পাশাপাশি প্রয়োজন ইট, বালি, সিমেন্ট ইত্যাদি এর সমন্বয়ে একটি সুন্দর বাড়ি তৈরি হয়। ঠিক আমরা যদি দুর্নীতি দমন করতে চাই তখন কেবল শুধু একটি রাজনৈতিক নেতার মাধ্যমে তা সম্ভব নয়, কারণ রাজনৈতিক নেতা সবখানে যায় দুর্নীতি বন্ধ করতে পারবে না। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, হাটে বাজারে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা করতেছে, তারা ধরেন একটি পণ্য ধরেন 1,000 টাকা দিয়ে কিনে আনছে, 2,000 টাকায় বিক্রি করতে যাচ্ছে, সেখানে তারা দ্বিগুণ লাভ করতে যাচ্ছে, কিন্তু এর দুর্ভোগকে রুখতেছে জনগণ যদি এর বিপক্ষে প্রতিবাদ না জানায় তাহলে কখনোই একজন নেতা এগুলা বাজারে আসে দুর্নীতি বন্ধ করতে পারবে না। যেমন
দুদক কিংবা আরো অনেক সংস্থা আছে যারা এরা কাজ করছে, কিন্তু এরা যখনই সুষ্ঠুভাবে কাজ করবে, যখন একজন রাজনৈতিক নেতা সদিচ্ছা প্রেরণ করবে, তখনই এরা একটি কাজ করার পরিবেশ পাবে এবং এই পরিবেশ অনুযায়ী তারা দুর্নীতি দমনে এগিয়ে আসবে। কিন্তু আমরা যখন দুর্নীতি দমন অনেকভাবে করতে চাই, যেমন দুদক একটি বর্তমান প্রেক্ষাপটে যে কি সরকার তিনি দুর্নীতি দমনে প্রতিরোধে সদিচ্ছা জানিয়েছেন, কিন্তু তাও সম্ভব হচ্ছে না, কারণ প্রতিটি জনগণ দুর্নীতি করে যাচ্ছেন ও প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। যেমন প্রতিটি এখন বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অফ করা হয়েছে, সেখানে কিন্তু টাকার বিনিময়ে অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে, সেখানে অনেক মেধাবী শিক্ষার্থী বাদ পড়ে যাচ্ছে, তাদের সেই টাকার অভাবে তারা ভর্তি হতে পারছে না। অনেক গরিব শিক্ষার্থী আছে যারা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপও করতে পারছে না শুধু টাকার অভাবে। কিন্তু এখানে টাকা কেন মুখ্য বিষয়? টাকা এখানে কেন মুখ্য? এখানে মেধাকে মুখ্য বিষয় হিসেবে ধরা যেতে পারে, কারণ যখন একটি জাতি মেধাবী হিসেবে গড়ে উঠবে, তখনই সে জাতিতে কোনো দুর্নীতি হবে না। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, সকলে মিলে যদি আমরা দুর্নীতি দমন করতে চাই, তাহলে দুর্নীতি দমন করা সম্ভব। ধন্যবাদ। নেতৃত্ব নীরব, থামবে না ক্ষণ, জেগে উঠুক রাজনৈতিক মন, দুর্নীতি পড়ুক আগুন রেরণ। নেতা যদি হয় সৎ শক্তিমান, দুর্নীতি পালায় হার মার। ইচ্ছে নয় শুধু ভাষণের দাম, চাই কাজে প্রমাণ, চাই আগুনের রং। ধন্যবাদ মাননীয় মডারেটর বিতর্কে এই মহান মঞ্চে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, দেখুন পৃথিবীর সকল দেশেই আজ আইন, প্রশাসন, গণমাধ্যম রয়েছে। আবার আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা দুর্নীতি দমনের জন্য রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত যে বিষয়গুলো কথা বলে গেলে, অর্থাৎ ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক শিক্ষা, এই বিষয়গুলো আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো দেশ রয়েছে যেখানে যার পরিবার তার সন্তানকে পারিবারিক শিক্ষা দেয় না। যদি সে নিজে দুর্নীতিগ্রস্ত হয়, তবুও কিন্তু সে তার সন্তানকে কখনো দুর্নীতি শিক্ষা দেয় না। এই সকল বিষয়গুলো পৃথিবীর সকল জায়গায় সমান রয়েছে, কিন্তু তবুও পৃথিবীর কিছু দেশে আজ দুর্নীতি কম, আবার কিছু দেশে দুর্নীতি বেশি। এর প্রধান কারণ একটি, তাহলে রাজনৈতিক সদিচ্ছার উপস্থিতি কিংবা অনুপস্থিতি। মাননীয় মডারেটর, আচ্ছা ধরুন আজ আপনার মা এক মৃত্যু পদযাত্রী রোগী, আপনি আপনার মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে চাচ্ছেন। পাসপোর্টের জন্য আপনি পাসপোর্ট অফিসে ফাইলও প্রদান করেছেন, কিন্তু অতিরিক্ত টাকা ঘুষ প্রদান না করায় ফাইলের চাকাটা ঠিক নড়ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ঘুষ প্রদান করার সামর্থ্য থাকা সত্ত্বেও কি আপনাদের নৈতিকতা বলে আর সেই অবৈধ টাকা প্রদান থেকে বিরত থাকবেন? যেখানে প্রতিটি সেকেন্ড চলে যাওয়া মানে আপনার মা মৃত্যুর করে এক ধাপ এগিয়ে যাওয়া না? নিশ্চয়ই আপনি সেই পরিস্থিতির শিকার হয়ে আপনার নৈতিকতার বিরুদ্ধে যেতে বাধ্য হবেন। আর এটি হলো বাস্তবতা, যেখানে সকল তারপর প্রতিপক্ষ দলের বন্ধু থেকে বলতে চাই, সকল ক্ষেত্রে দুর্নীতি শুধুমাত্র সচেতনতা দিয়ে দমন হয় না। তার আজ বলে গেলেন জন্ম সনদের কথা। মাইনা মডারেটর, আজ যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো, সেখানে কর্মকর্তা ব্যক্তিদের যদি এই বিষয়টি থাকতো যে না তারা দুর্নীতি করতে পারবে না, তাহলে কিন্তু সেই জন্ম সনদের ক্ষেত্রে সেই ব্যক্তিদের কাছে টাকা চাওয়ার সেই ক্ষমতা দেখাতো না। এখানে রাজনৈতিক সদিচ্ছা নেই, ফলে কিন্তু জন্ম সনদ থেকে শুরু করে মৃত্যু সনদ সকল ক্ষেত্রে আজ টাকার প্রয়োজন হচ্ছে। মাইনা মডারেটর, এটি দেশ পরিচালনার জন্য তিনটি বিভাগের প্রয়োজন: আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। তিনটি বিভাগে বাংলাদেশে রয়েছে, কিন্তু চরম সত্য যে বিষয়টি তা হলো তিনটি বিভাগই আজ আমাদের রাজনীতিবিদদের দ্বারা প্রভাবিত। অর্থাৎ রাজনীতিবিদরাই ঠিক করে থাকে কোন আইনটি তৈরি করা হবে, কার উপর প্রয়োগ করা হবে, কখন প্রয়োগ করা হবে এবং কাকে দুর্নীতির বিচার থেকে সরিয়ে রাখা হবে। মাননীয় মডারেটর, আচ্ছা আমার প্রতিপক্ষ দলের বন্ধুকে একটি প্রশ্ন করতে চাই। দেখুন আপনাদের মনে আছে 2024 সালের মার্চে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ পত্রিকায় বেনজির আহমেদের বিরুদ্ধে যে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনের কথা? এই দুইটি জাতীয় পত্রিকা নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকদের সচেতনতা ছিল বলেই তার বেনজির আহমেদের মতো এত বড় একজন ব্যক্তির দুর্নীতি বিষয়গুলো সকলের সামনে তুলে ধরতে পেরেছিল, অর্থাৎ এখানে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। কিন্তু সেই সালে 4 মে দেশ ত্যাগ করা বেনজির ওদের পরিবারকে আজও তারা বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি। এক্ষেত্রে প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে একটি প্রশ্ন রয়েছে, এক্ষেত্রে তো আপনাদের ব্যক্তিগত সচেতনতা ছিল, কিন্তু তারপরে তার বেনজির আহমেদের বিষয়টি এখনো বিচার ব্যবস্থা কাঠগড়ায় দাঁড় করা হয়নি। এই প্রশ্নগুলো এগুলো আশা করে উত্তর পেয়ে যাবো। মাননীয় মডারেটর, ইতিহাস সাক্ষী যে সকল দেশে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে সেখানে দুর্নীতি দমন সম্ভব হয়েছে, যেখানে নেই সেখানে দুর্নীতিগ্রস্ত হয়েছে। আমি একবার বিতর্কে একবার ভাবলাম মেনে প্রতিপক্ষ দলের বন্ধুরা সঠিক কথা বলছে, কিন্তু সেই সময় একটি বিষয় বিশ্লেষণ করে দেখলাম এটি দুর্নীতি দমন বলা হয়েছে, দমনের মধ্যে দুইটি বিষয় রয়েছে, এটি প্রতিরোধ আর এটি প্রতিকার। আমি যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি সেক্ষেত্রে প্রতিরোধ এবং প্রতিকার উভয় সম্ভব, কেন আমরা বাঙালি জাতি শক্তের জব্দ নরমের জব। রাজনৈতিক সদিচ্ছার ফলে যখন একজন ব্যক্তিকে দোষী ব্যক্তিকে তার যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে,
তখন কিন্তু তারা হলো সে অপর একজন ব্যক্তি দুর্নীতি দমন কিন্তু দুবার হলে ভাববে। তাই এক্ষেত্রে প্রতিরোধ দুটোই সম্ভব হচ্ছে। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধু যে সচেতনতা, পারিবারিক শিক্ষা এই বিষয়গুলোর কথা বলছে, এগুলো দুর্নীতি দমনের ক্ষেত্রে অর্থাৎ প্রতিরোধের ক্ষেত্রে কার্যকরী হলো, প্রতিকারের ক্ষেত্রে যে কতটা কার্যকরী তা বোধগম্য হচ্ছে না। আশা করি আমি তাদের পরবর্তী বক্তব্যে এই উত্তরটি পেয়ে যাবো। তাই মাননীয় মডারেটর সকলকে বলছি এটি সুস্থ সমাজ, জবাবদিহিতামূলক প্রশাসন এবং দুর্নীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে দরকার মূল শক্তি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। দলের বিপক্ষে অবস্থান করছি। আসলে দুর্নীতি কি? দুর্নীতির অপর নামই হচ্ছে অন্যায় বা অবিচার। অন্যায় বা অবিচারের পরিক্ষেত্র কিন্তু প্রতিটি মানুষের জীবনে বিস্তৃত। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো দুর্নীতির প্রশ্ন নিয়েছে। তাহলে প্রতিপক্ষের বক্তারা বারবার যে বলছে যে রাজনৈতিক সদিচ্ছা পারে দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা রাখতে, কিন্তু আসলে রাজনৈতিক সদিচ্ছা যেহেতু তারা বলছে যে রাজনৈতিক সদিচ্ছা পারে দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা রাখতে, কিন্তু একজন ব্যক্তির কাছে তার পারিবারিকতা বেশি গুরুত্বপূর্ণ নাকি রাজনৈতিক আদর্শ বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্ন দিয়ে যাবেন প্রতিপক্ষের বক্তারা। আসলে তারা বারবার খালি বলছে রাজনৈতিক সদিচ্ছা পারে দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা রাখতে, এভাবে কিন্তু তারা জাতীয় ঐক্য বা জাতীয় ঐক্যতাকে কিন্তু অপমান করছে। তারা খালি বারবার বলছে যে জাতির কোনো ভূমিকাই নেই দুর্নীতি দমনে। তারা বলছে রাজনৈতিক সদিচ্ছা পারে দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা রাখতে পারে। আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তারা বলে গেলেন যে কে বা কারা দুর্নীতি করছে। আসলে কে বা কারা দুর্নীতি করুক তা আমাদের দেখার বিষয় নয়। আসলে দুর্নীতির প্রশ্রয় কে নিচ্ছে? দুর্নীতি গ্রাহক কারা? দুর্নীতি গ্রাহক হচ্ছে আমাদের সাধারণ জনগণ। সাধারণ জনগণ যদি দুর্নীতি চাহিদা না করতো তাহলে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গরা দুর্নীতি করার প্রশ্রয় পেত না। সেক্ষেত্রে আমি বলতে চাই জনগণের মধ্যে ঐক্যতা থাকতে হবে, জনগণের মধ্যে সচেতনতা থাকতে হবে। সেই সচেতনতা তখনই আসবে এবং সেই সচেতনতার বাস্তবায়ন তখনই হবে যখন জনগণ সচেষ্ট থাকবে। প্রতিপক্ষের বক্তারা বলে গেলেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা আইন প্রণয়ন করেন। যেহেতু রাজনৈতিক ব্যক্তিবর্গরা আইন প্রণয়ন করেন, সেক্ষেত্রে এই আইনের বাস্তবায়ন কারা করে? এই আইনের বাস্তবায়ন করেন নানান ধরনের সংগঠন, নানান ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অধিষ্ঠিত কারা থাকে? এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অধিষ্ঠিত থাকে সাধারণত সাধারণ জনগণ। সেক্ষেত্রে সাধারণ জনগণ বা একজন পুলিশ বা একজন আইন শৃঙ্খলা কর্মকর্তা তিনি কিন্তু একজন সাধারণ জনগণ। তার মধ্যে যদি ছোটবেলা থেকে বা পারিবারিকতার দিক দিয়ে হইলো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হয় বা দোষরতা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে ভবিষ্যতে দোষর হবে। আচ্ছা, আমাদের প্রতিপক্ষের বক্তারা বললো একজন মা বাবা যদি দোষর হয় বা একজন প্যারেন্টস যদি দোষর হয়, সে কিন্তু সে নিজের সন্তানকে কোনোদিনই দোষরতা শিখাবে না। আসলে দোষরতা শিখে একজন শিশু দোষরতা কিভাবে শিখে? সে কিন্তু দোষরতা দেখে দেখেই শিখবে। তার বাবা মা দোষরতা করছে, এই দোষরতা দেখে কিন্তু সে ভবিষ্যতে দোষর এবং দূষিত হওয়ার এবং দুর্নীতিকে সৃষ্টি করার আগ্রহ পাবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে। সেক্ষেত্রে গণমাধ্যম বা এবং সংযুক্তির কথা বলেছেন। গণমাধ্যমের বাক স্বাধীনতা তখনই নির্ধারিত হবে, আমাদের প্রতিপক্ষের বক্তারা বললেন গণমাধ্যমের বাক স্বাধীনতা তখনই সংরক্ষিত হবে যখন জনগণ যখন হলে রাজনৈতিক সদিচ্ছা থাকবে। হ্যাঁ, এই কথাটি মেনে নিলাম, কিন্তু গণমাধ্যমে সংযুক্ত থাকে কারা? গণমাধ্যমে সংযুক্ত থাকে সাধারণ জনগণ। আমাদের জাতীয় ঐক্যতাকে সৃষ্টি করতে হবে। জাতীয়ভাবে ঐক্য না হলে আমাদের কখনোই দুর্নীতি দমন হবে না। রাজনৈতিক ব্যক্তিবর্গদের কথা চিন্তা করি, তারাও কিন্তু সাধারণ জনগণ। সেক্ষেত্রে তাদেরকে যদি পারিবারিকতা ভাবে এবং পারিবারিক দিক দিয়ে যদি হলে দুর্নীতি শিখিয়ে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু রাজনৈতিক আন্দোলনে দুর্নীতি প্রশ্রয় দেবে এবং আইন বাস্তবায়নের কথা আমাদের সেদিকে বিবেচনা হতে হবে। তার পাশাপাশি তারা কিন্তু জাতীয় ঐক্যতাকে মূল্য দিচ্ছে না। জাতীয় ঐক্যতা পায় সাম্প্রদায়িক দাঙ্গাকে দূরীভূত করতে। আমরা জুলাই গণ আন্দোলনের কথা চিন্তা করি। জুলাই গণ আন্দোলন তখনই বাস্তবায়ন হয়েছিল যখন রাজনৈতিক জনগণের সংযুক্তি ছিল, জনগণ সচেতন ছিল বলে আজকে জুলাই গণ আন্দোলন হয়েছে এবং দোসররা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। জনগণ যদি সচেষ্ট না থাকতো তখনই আমাদের জুলাই গণ আন্দোলন হতো না এবং আমাদের এই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতো না। আবার তারা আমাদের প্রতিপক্ষের বক্তারা বলে গেলেন ডক্টর ইউনূস বা তথা আমাদের অন্তর্বর্তী সরকারের কথা। এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সদিচ্ছা ঠিকই পোষণ করেছে, কিন্তু আসলে কি তারা শতভাগ দুর্নীতি দমন করতে পেরেছে? নিশ্চয়ই না। দুর্নীতি দমন কখনোই একটি সমাধান ধারা সম্ভব নয়। দুর্নীতি সৃষ্টিতে যেমন অত্যাধিক কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে, তেমন দুর্নীতি দমনে কখনোই একটি সাধারণ সমাধান কখনোই গ্রহণ করা যেতে পারে না এবং জনগণকে আমাদের সচেষ্ট থাকতে হবে। কেননা জনগণ সচেষ্ট থাকলে একজন ব্যক্তি পারিবারিকভাবে যেসব আদর্শ শিখে আসবে সেগুলো রাজনৈতিক মন্ডলেও সে হলেও বাস্তবায়ন করবে। একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি পারিবারিক মন্ডলে দুর্নীতি শিখে আসে, সে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতির বাস্তবায়ন করবে এবং তার দুর্নীতিকে প্রশ্রয় দিবে। সেক্ষেত্রে আমি বলতে চাই দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাতে জাতীয় ঐক্যতা এবং জাতীয় ঐক্যতার নীতি পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। আজকে আমাদের যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলা হচ্ছে বা দুর্নীতি দমনের কথা বলা হচ্ছে, এই সকল কিছু মানবদেহ। এটা মানবদেহের মধ্যে মস্তিষ্ক যদি ঠিক না থাকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সক্রিয়ভাবে কাজ করতে পারে না। ঠিক তেমনি রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে আমাদের এই মানবদেহ। এই রাজনৈতিক সদিচ্ছা যদি ঠিক না থাকে
রাজনৈতিক সদিচ্ছা যদি ঠিক না থাকে তাহলে আমাদের কখনই দুর্নীতি দমনটি সম্ভব হবে, দুর্নীতি দমন সম্ভব হবে না, কারণ আমাদের যে অফিস পর্যায়গুলো যেগুলো রয়েছে সেই দুর্নীতি থেকে যাবে। মাইনবদের আজ আমার প্রতিপক্ষ দলের বন্ধু থেকে একটি প্রশ্ন করে যেতে দেয়। আপনাকে মনে হচ্ছে প্রশ্ন ফাঁসের কথা, 2001 সাল থেকে অনেকবার প্রশ্ন ফাঁস হয়েছে। DW এর প্রতিবেদন মতে 2001 সাল থেকে পরবর্তী 16 বছর মেডিকেল পরীক্ষায় 10 বার প্রশ্ন ফাঁস হয়েছে। 2017 সাল থেকে 18 সালের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। 2011 সালে 40তম BCS প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু আপনারা কি বলতে পারেন 2025 সালে একটি পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হয়েছে? দেখুন, এক্ষেত্রে আপনাদের জনগণ যারা ছিল তারাই আছে, তাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আসলে দুর্নীতির একটা পরিবর্তন হয়েছে। এটি সেই দুর্নীতির পরিবর্তনের সাথে পরিবর্তন হয়েছে আমাদের রাজনীতিবিদদের। আগে যে সকল সরকার ছিল বর্তমানে সেই সকল সরকার নেই। এ থেকে কি প্রমাণিত হয় না যে সরকারের পরিবর্তন হলে দুর্নীতির অবস্থায় পরিবর্তন হয়ে যায়? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে। মাইনবর আসাম প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন দুদক নামে একটি স্বাধীন সংস্থার কথা, কিন্তু তিনি হয়তো বিতর্কের মঞ্চে উপস্থিত থাকবে, তার মন ছিল বাইরে, কারণ আমিও আমার দলের 3 বক্তা কেউ দুদকের কথাই আমরা বলিনি, তাই তিনি কোথা থেকে আমাদের বক্তব্যের মধ্যে দুদকের বিষয়টি ঢুকাইতে আমার বোধগম্য হচ্ছে না। মাইনবর আজ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাজারে বিভিন্ন ধরনের দুর্নীতির কথা, যে বাজারের দুর্নীতিগুলো কি আমাদের রাজনীতিবিদেরা দমন করতে পারবে, কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে আজ বাজার সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের দুর্নীতি দমনের জন্য ভোক্তা অধিদপ্তর নামে একটি বিষয় রয়েছে বাংলাদেশে, যেখানে রাজনীতি ব্যক্তিদের মাধ্যমে রাজনীতি ব্যক্তিরা ভোক্তা অধিদপ্তরের ব্যক্তিদের মাধ্যমে বাজার সহ বিভিন্ন দ্রব্যপণ্যের যে মূল্য বৃদ্ধি পাচ্ছে, বাজারে আমাদের সিন্ডিকেট গুলো তৈরি হচ্ছে বা বাজারের মধ্যে আমাদের যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো প্রতিবাদ করছে। তাহলে বাজার দুর্নীতির প্রতিরোধ করতেও কিন্তু এখানে আমাদের রাজনীতি সদিচ্ছার মুখ্য ভূমিকা পালন করছে। তাই প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে বলতে চাই, নিজের কর্ম নয় টপ লেভেলে রাজনীতি সদিচ্ছা পারে দুর্নীতি দমনে এই পরিবর্তনের সুযোগ করতে। ধন্যবাদ মাইনবর, ধন্যবাদ সকলকে। কিন্তু দেশের সাধারণ জনগণ আবার তারা ভোক্তা অধিকারের কথা তুলে ধরলো। সেক্ষেত্রে ভোক্তা অধিকার কারা? রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক ব্যক্তিবর্গরা নিশ্চয়ই আমাদের হলো প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেগুলোর মধ্যে অধিষ্ঠিত কারা থাকে? সাধারণ জনগণ। যদি সাধারণ জনগণ আমাদের সচেতন না হয়, যদি সাধারণ জনগণ আমাদের সচেতন না হয় এবং সাধারণ জনগণের মধ্যে যদি দুর্নীতি বিরোধিতা না থাকে, তাহলে কিন্তু এই ভোক্তা অধিকার বা প্রশ্ন ফাঁস সহ নানান ধরনের বিষয়গুলো কখনোই দমন করা সম্ভব হবে না। তার পাশাপাশি আমাদের প্রতিপক্ষের বক্তারা বারবার বলে যাচ্ছেন যে কে বা কারা দুর্নীতি করছে। দুর্নীতি গ্রাহক কিন্তু সাধারণ জনগণ। সাধারণত কোন একটি বাজারে বা হাটে তখনই কোনো জিনিসের চাহিদা, তখনই কোনো জিনিস বাস্তবায়িত হয় যখন কোনো জিনিসের চাহিদা থাকে। আসলে দুর্নীতির চাহিদা রয়েছে বলে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির চাহিদা যদি না থাকতো, অর্থাৎ আমাদের জনগণ যদি দুর্নীতির চাহিদা না করতো, তাহলে রাজনৈতিক ব্যক্তিবর্গরা দুর্নীতি করতো না। অর্থাৎ সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে আমাদের দেশ এবং আমাদের সমাজ থেকে দুর্নীতি দমন করা সম্ভব হতো। তারা ইতিমধ্যেই বললেন যে আমরা হলে ম্যাজিকে বিশ্বাস করি। আসলে তারাই কিন্তু ম্যাজিকে বিশ্বাস করছে, কেননা রাজনৈতিক সদিচ্ছা কখনোই শতভাগ পোষণ করা সম্ভব না। আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে রাজনৈতিক কেন্দ্র মন্ডলী থেকে শীর্ষ মন্ডলী সবকিছুতে আমাদের রাজনৈতিক সদিচ্ছা পোষণই পারে দুর্নীতি দমন করতে। কিন্তু আসলে রাজনৈতিক তৃণমূলতা থেকে কখনোই রাজনৈতিক শীর্ষ মন্ডলীর মাঝে একত্রভাবে আমাদের রাজনৈতিক সদিচ্ছা পোষণ সম্ভব না। তার পাশাপাশি একজন মানুষের কাছে তার রাজনৈতিক আদর্শের তুলনায় পারিবারিক আদর্শের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিশু কিন্তু তার আশেপাশের জিনিসকে দেখে এবং আশেপাশের জিনিসকে জানে, আমাদের হলো সেই বিষয়ে অন্তর্ভুক্ত হয়। সেক্ষেত্রে একজন পারিবারিকভাবে যদি একজন শিশু যদি তার সমাজে দুর্নীতি দেখে, তাহলে সেও কিন্তু দুর্নীতি করতে প্রশ্রয় পাবে এবং দুর্নীতি করতে আগ্রহী হয়ে যাবে। সেটা আইন বাস্তবায়নের কথাই তুলে ধরি না কেন, আইন বাস্তবায়নে সাধারণত রাজনৈতিক ব্যক্তিবর্গদের নয়, মূলত প্রাতিষ্ঠানিক আমলারাই মূল ভূমিকা রাখে। আহ্বান জানাচ্ছি ইফতেখার হাসনাত রাহি, জেনারেল সেক্রেটারি। আহ্বান প্রস্তুত থাকবে জুবাইরা মাশফারি জিম। পাভেল, কল্যাণী উচ্চ বিদ্যালয়। পুরস্কার গ্রহণ করলো আবিদ। এবার পুরস্কার প্রথম স্থান পুরস্কার তুলে দিচ্ছে রিজওয়ান রিফাত সচ্ছল ভাইয়া। পুরস্কার গ্রহণ করবে জারিন আঞ্জুম অথই। পুরস্কার তুলে দিচ্ছেন কে দিচ্ছে? বিচারক মণ্ডলী।
বিতর্কিত